আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার, তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার। ও ও ও হাই সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে আসলে বুঝতে হবে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে। তুমি যদি ঢাবি বি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো, আজকের এই ভিডিওটা তোমাকে বুঝতে সাহায্য করবে কিভাবে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত এবং এমসিকিউ এর প্রশ্ন করা হয়েছে। তো আমরা দেখবো 2019 সাল থেকে শুরু করে 2024-25 সেশন অর্থাৎ লাস্ট ইয়ার পর্যন্ত কিভাবে প্রশ্ন আসছিল এবং তোমাদের প্রশ্নগুলো এই বছর কিভাবে আসার সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে কিছু বেসিক জিনিস সম্পর্কে জানার ট্রাই করব, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আসলে চান্স মার্ক গুলা কেমন হয়, বা নর্মালি আমরা যদি লাস্ট 6 বছরের অ্যানালাইসিস গুলা দেখি যে কত মার্ক পেলে তোমার আসলে লাস্ট সিট বা একদম তুমি চান্স পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এইখানে নর্মাল অ্যানালাইসিসটা আছে, সেটা হলো তোমাদের রেজাল্টের যে 20 মার্ক এইটা সহ 2019 সালে এই জায়গাতে প্রায় 69.5 মানে 70-এর মতো মার্ক লাগছে। 2020-21 সালে এইখানে তোমাদের লাস্ট মার্ক হচ্ছে 72 অর্থাৎ 72-এর মতো মার্ক লেগে গেছে তোমাদের। তারপরে হচ্ছে এই জায়গাতে 2021-22 থেকে ওই টাইমের মধ্যে তোমাদের 70, তারপরে দেখো এই জায়গাতে 71 পরবর্তী ইয়ারে অর্থাৎ 2021-22 সালে, তারপরে 2023-24 সালে 75 এবং 2024-25 অর্থাৎ লাস্ট ইয়ার যেটা রিসেন্ট অ্যাডমিশন টেস্ট হয়ে গেছে সেটাতে 72.5। তার মানে আমরা যদি একটা হিসাব করে দেখি যে রেজাল্ট সহ যদি তুমি 75 মার্ক রাখতে পারো তাহলে তোমার একদম চান্স কনফার্ম হয়ে যাবে। এই মার্কগুলা হচ্ছে লাস্টে যারা চান্স পাইছে তাদের। তাইলে তুমি প্রথমে বুঝে গেলা যে তোমার চান্স পাওয়ার জন্য কেমন মার্ক উঠাইতে হবে, এই অ্যানালাইসিসটা তুমি পেয়ে গেছো। এইটা গেল আমাদের প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস। এখন আমরা কিছু বিষয় খেয়াল করব যে কিভাবে আসলে প্রশ্ন হয়, প্রশ্নের জন্য তোমাদের মানবন্টন কিভাবে থাকে, টাইম ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে। তো দেখো তোমরা যদি খেয়াল করো 2019 সাল থেকে শুরু করে 2024-25 সেশন পর্যন্ত তোমাদের লিখিত এবং এমসিকিউ এই দুই ভাগে প্রশ্ন করা হয়েছে, এবং প্রশ্নের প্যাটার্ন গুলো আমরা ধীরে ধীরে দেখবো প্রত্যেকটা ইয়ারের, এবং ওই হিসাবে তোমরা কি কি পড়বা এই জিনিসটাও সুন্দর করে তোমরা বুঝতে পারবা এই ভিডিও থেকে। তো প্রথমে দেখো আমরা যদি কিছু বিষয় এইখান থেকে খেয়াল করি যে তোমাদের পরীক্ষার জন্য লিখিত এবং এমসিকিউ এই দুইটা মেলায় 90 মিনিটের মতো সময় দেওয়া হয়, মানে তোমাকে এক্স্যাক্টলি 90 মিনিট সময় দেওয়া হবে, এবং এই 90 মিনিট 45 মিনিট তোমার এমসিকিউ এর জন্য দেওয়া হয় এবং বাকি 45 মিনিট তোমার রিটেন বা হচ্ছে লিখিতর জন্য তোমাকে এই 45 মিনিট দেওয়া হয়, অর্থাৎ টোটাল 90 মিনিট তোমাকে দেওয়া হবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে এমসিকিউ এর জন্য কি কি সাবজেক্ট থাকবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন বা নম্বর বন্টনটা কিরকম করে হবে। তো দেখো এমসিকিউ এর জন্য তোমার হচ্ছে বাংলাতে 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে 30, এই লেভেলে তোমার হচ্ছে টোটাল এইখান থেকে মার্কটা ডিস্ট্রিবিউশন করা থাকবে। এবং তুমি যদি লিখিত অংশে যাও এই টোটাল মেলায় এইদিকে হচ্ছে তোমার 60 নম্বর থাকবে এমসিকিউ অংশের জন্য। আর এই পাশে যদি তুমি লিখিত অংশে যাও তাইলে দেখো বাংলা থেকে 20 এবং ইংরেজি থেকে 20 এই টাইপের তোমার প্রশ্ন করা হবে। তো বেসিক কিছু তথ্য তুমি জেনে গেলা, এবং তোমার দেখো 100 মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে, এই এমসিকিউ 60 এবং লিখিত 40, এই টোটাল হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা হচ্ছে। এবং বাকি যে 20 মার্কের কথা বলা হইলো এইখানে যেটা অ্যাড করা হয়েছে সেটা হইলো তুমি এইচএসসি রেজাল্ট, মানে এইচএসসি এবং এসএসসি দুইটার কম্বিনেশনে তোমার রেজাল্ট 20 মার্কের তোমার জিপি এর হিসাবে রেজাল্ট কাউন্ট করা হবে। তো এগুলো হচ্ছে বেসিক তথ্য বা বেসিক বিষয়। এখন দেখো তোমার এইখানে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য -0.25 করে কাটা যায়, মানে তুমি যদি একটা এমসিকিউ অ্যান্সার ভুল করে ফেলো তাইলে ওইটার জন্য -0.25 করে কাটা যাবে। এগুলো হচ্ছে বেসিক তথ্য। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের আসলে আলাদা আলাদা করে পাস করতে হয়, অর্থাৎ দেখো এখানে পাস মার্কটা তোমার এমসিকিউ এর জন্য 24 মার্ক পাইতে হয় 60 এর মধ্যে, মানে এই যে বাংলাতে 15, ইংরেজিতে 15 এবং এই জায়গাতে হচ্ছে জিকে অংশের মধ্যে 30, এই টোটাল 60 এর মধ্যে তোমাকে 24 মার্ক পেতেই হবে তোমার যদি রেজাল্ট আসতে হয়, মানে তোমার যদি মেরিটে রেজাল্ট আসে। হ্যাঁ, মানে তোমার রেজাল্ট শিটের মধ্যে যদি তোমার রেজাল্ট আসতে হয় তাইলে তোমাকে কমপক্ষে 24 মার্ক তুলতে হবে। তারপরে কি দেখো রিটেন অংশের মধ্যে তোমার 40-এর মধ্যে, যেটা বাংলা এবং ইংরেজি মিলায় রিটেন হচ্ছে, ওই 40 মার্কের মধ্যে তোমার এই জায়গাতে কমপক্ষে 12 মার্ক পাইতে হবে। এই মার্কগুলো পাওয়ার পরে তুমি এর থেকে বেশি যখন পাবা আলাদা আলাদা, তখন যখন তুমি পাস করবা, করার পরে তুমি যখন বেশি মার্ক পাবা সেই হিসাবে তোমার মেরিট লিস্টটা চলে আসবে। তো এগুলো হচ্ছে বেসিক তথ্য। ওকে, তো এই জায়গাতে দেখো এমসিকিউ এবং লিখিত অংশের জন্য তোমরা আসলে প্রশ্নের প্যাটার্নটা একটু কিভাবে ধরবা। তো নর্মালি যদি আমি তোমাদেরকে একটা
মানে ছোট্ট করে বলে দিই যে কিভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করা হয়েছে। দেখো, এই বাংলার মধ্যে থেকে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে এমসিকিউ এর সংখ্যা এবং বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ এর সংখ্যা মোটামুটি এরকম 70-30%, অর্থাৎ বাংলা প্রথম পত্র থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে এবং এটার সাথে কিছু মেমোরাইজিং পার্ট এবং সাহিত্য অংশ হালকা কিছু প্রশ্ন থাকতে পারে। এটা হইলে এমসিকিউ অংশের জন্য। বাংলার ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে তোমাদের ইংরেজি যে টেক্সট বুক আছে অর্থাৎ ইংলিশ ফর টুডে এইচএসসি এর এই বইটাকে অনেক বেশি ফোকাস করা হয় এবং ইংরেজি অংশের জন্য যে মেমোরাইজিং পার্ট গুলো আছে সেগুলা থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। তারপরে যদি আমি কিছু গ্রামাটিক্যাল টপিক দেই, ওইগুলো এইচএসসি এর রিলেটেড এবং আর্টস অফ স্পিচ রিলেটেড যে টপিক গুলো আছে এগুলা থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। এগুলা নিয়ে আরেকদিন কখনো কথা বলা যাবে। তারপরে যদি জিকে অংশের মধ্যে যাই, জিকে অংশের মধ্যে যদি আমরা একটু দেখি, লাস্ট ইয়ারের এইটা প্রশ্ন হচ্ছে লাস্ট ইয়ারের। তো এই প্রশ্নদের মধ্যে যদি আমরা দেখি তাইলে দেখবো যে আমাদের এইখানে প্রায় সবকিছু 50-50 ছিল। যেমন বাংলাদেশ পার্ট থেকে 50% প্রশ্ন করা হয়েছে, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট থেকেও 50% প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নের একটা ব্যালেন্সড যে একটা বিষয় আছে এইটা খুবই ভালো করেছিল। তারপরে রিসেন্ট থেকেও অনেক প্রশ্ন করা হয়েছে। এই জায়গাতে মোটামুটি তোমাকে সবকিছুই পড়তে হবে তুমি যদি জিকে অংশের মধ্যে ভালো করতে চাও। বাংলা দেশ অংশ এবং ইন্টারন্যাশনাল অংশ দুইটা অংশে খুবই ভালো করে তোমাকে মনোযোগী হতে হবে। এইটা গেল এমসিকিউ অংশের জন্য একটা বেসিক জিনিস। এমসিকিউ অংশের জন্য শর্টকাট সাজেশন ফলো না করাই খুবই ভালো, কারণ এমসিকিউ সব জায়গা থেকে টাচ করে করে প্রশ্নগুলো করা হয়। এখন আমরা বুঝতে চেষ্টা করব যে আসলে এই জায়গা থেকে রিটেন প্রশ্নগুলা কিভাবে আসে বা প্রতি বছর রিটেন প্রশ্নগুলা কিভাবে আসে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমাদের খুবই ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, বেশিরভাগ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তাদের সব থেকে খারাপ অংশ হচ্ছে রিটেন অংশ হয়। অর্থাৎ এই জায়গার যে 40 মার্ক আছে, এই 40-এর মধ্যে যে যত বেশি পাবে, হ্যাঁ, যে যত বেশি মার্ক পাবে তার তত চান্স পাওয়ার সম্ভাবনা অত বাড়বে। কারণ কি, এমসিকিউ অংশের মধ্যে মোটামুটি সবাই যারা পরীক্ষা দেয় মোটামুটি সবাই একই লেভেলের একটা মার্ক পায় এবং এই লিখিত অংশতে 8 মার্ক 10 মার্ক বা 5 মার্ক 4 মার্ক এটা পাওয়ার বেশি কারণে তারা আসলে চান্স পেয়ে যায়। এই জন্য রিটেন অংশটা কোন জায়গা থেকে পড়তে হয়, কিভাবে পড়তে হয় এটা আমরা দেখবো। তার আগে আমরা প্রিভিয়াস ইয়ারের রিটেন প্রশ্নটা যদি একটু খেয়াল করি যে প্রশ্নে কোনো প্যাটার্নটা কিরকম বা কি কি টাইপের আসছে, তো আমরা যদি একটা খেয়াল করি এই জায়গা থেকে দেখো, বাংলা অংশের যে 20 নম্বর আছে এই 20 নম্বরের জন্য তোমাদের একটা প্রথমে অনুচ্ছেদ থাকে বা একটা উদ্দীপক থাকে। সেই উদ্দীপক থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয়, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রশ্ন 2 করে করে 5টা প্রশ্ন করা হয়েছে। এখানে 5টা প্রশ্নের 10 নম্বর তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এইটা গেল বাংলার একটা প্যাটার্ন যে একটা উদ্দীপক থেকে প্রশ্ন আসে। তারপরে কি দেখো, একটা তোমাকে সারমর্ম লিখতে বলা হয়েছে, অর্থাৎ একটা কবিতা দিয়ে এই কবিতার সারমর্ম তোমাকে লিখতে বলা হয়েছে, এটা 5 মার্ক দেওয়া হয়েছে। এরপরে যদি তোমরা খেয়াল করো, একটা তোমাকে ট্রান্সলেশন দেওয়া হয়েছে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলাতে তোমাকে ট্রান্সলেট করতে বলা হয়েছে। এবং এইখানে যে জিনিসটা দেয়া আছে এইটা একটা বেসিক যে কোনো র্যান্ডম একটা আমাদের ডেইলি লাইফের সাথে কানেক্টেড ঘটনা। তার মানে এই ট্রান্সলেশন গুলা সাম্প্রতিক কোনো বিষয় অথবা যে কোনো একটা বানায় দিবে তারা, ওইটা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। এমন টাইপের অনুবাদ গুলা এইখান থেকে চলে আসে। তার মানে আমরা যদি বাংলাতে খেয়াল করি 2024-25-এর প্রশ্নের স্টাইলের সাথে 2023-24-এর প্রশ্নের প্যাটার্ন হুবহু মিলে যায় ইংরেজির ক্ষেত্রে। আর এইটাতে হচ্ছে 10, তার মানে এখান থেকে টোটাল 20 মার্ক কভার হয়ে গেছে। এখন যদি আমরা এই জায়গাতে ইংলিশ অংশের মধ্যে যাই, ইংলিশ অংশের মধ্যে দেখো এই জায়গাতে মানে তোমাদের প্রশ্ন করা হয়েছে, প্যারাগ্রাফ দেওয়া হয়েছে একটা ইংরেজির মধ্যে যে তোমার একটা স্পেসিফিক টপিকের উপরে প্যারাগ্রাফ লিখতে হবে। হ্যাঁ, নর্মালি এই প্যারাগ্রাফ গুলো এইচএসসির মতো তুমি পড়ে কমন পাবা না। প্যারাগ্রাফ দেয় কেন, তোমার হ্যান্ড রাইটিং স্কিল কেমন বা তোমার হচ্ছে গ্রামেটিক্যাল কত তুমি ঠিক করতে লিখতে পারো বা তোমার ওয়ার্ড সেন্স কেমন, তুমি কত ভালো ওয়ার্ড ব্যবহার করে একটা শব্দ তৈরি করতে পারো, সেই জিনিসটা যাচাই করার জন্য এইখানে প্যারাগ্রাফ গুলো দেওয়া হয়। তারপরে তোমার সাজানোর দক্ষতা কেমন, প্রেজেন্টেশন স্কিলটা কেমন এটাও দেখা হয়। তো এই জন্য তোমার প্যারাগ্রাফ এটাতে থাকে হচ্ছে 10 মার্ক। এরপরে কি দেখো, এক্সপ্লেইন দ্য প্রভাব, মানে একটা তোমাকে যে কোনো একটা প্রবাদ বাক্য দিবে ওইটাকে তোমাকে মানে এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ওয়ান গাইড বাংলায় ভাব সম্প্রসারণ লেখার মতো। তো এইটা থেকে ছিল তোমাদের 5 মার্ক। তারপরে কি দেখো, এখানে 5টা ওয়ার্ড দেওয়া আছে এবং এই ওয়ার্ড গুলা থেকে তোমাকে কি করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে। মানে একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের আলোকে একটা পূর্ণাঙ্গ শব্দ তৈরি করে তোমাকে দেখাইতে হবে। এই রকমের 5টা ছিল 5 মার্ক, টোটাল এইখানে 20 মার্ক। এইটা গেল লাস্ট ইয়ারের প্যাটার্ন। তোমাকে যে আমি প্যাটার্নটা দেখাইলাম এইটা দেখবা হালকা কিছু পরিবর্তন হয়েছে, বেশিরভাগই আগের প্যাটার্ন ফলো করা হয়েছে। তার মানে আমরা যখন সবগুলা প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবো 2019 সাল থেকে, এই যে 2024 সাল আমরা এটা 24-25-এ পাইলাম, 2023-24-এর পর্যন্ত যখন আমরা পাবো
তখন আমরা এই বছর প্রেডিক্ট করতে পারবো যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে। তো দেখো, তুমি যদি এই জায়গাতে অ্যানালাইসিস গুলো আমাদের দেখো, সেম প্রশ্ন থেকে আমি সুন্দর করে তোমাদের জন্য আলাদা করে দিয়েছি। তো এই এই অ্যানালাইসিসটা তোমরা যদি দেখো, এটা হচ্ছে 2000 তোমাদের লাস্ট ইয়ার, মানে এটা হচ্ছে 2023-24 সেশনের এই প্রশ্নটা। তো এটা যদি 2023-24-এর আমরা যদি অ্যানালাইসিসটা একটু দেখি, দেখো এখান থেকে কি করা হয়েছে, যে উদ্দীপক থেকে 5টা প্রশ্ন, মানে এই স্টাইলে, এই যে আমরা আগের যে লাস্ট ইয়ারের যে প্রশ্নটা দেখলাম এটা উদ্দীপক, তারপরে থেকে 5টা প্রশ্ন সেম স্টাইলে। এই যে গত বছর, মানে গত বছরের আগের বছর 2023-24-এও এই সেম সিস্টেমে প্রশ্নটা চলে আসছে। ওকে, তো এগুলো জ্ঞান এবং অনুধাবন মূলক 5 নম্বরের প্রশ্ন ছিল, তো মার্কটা জাস্ট চেঞ্জ করা হয়েছে। তারপরে কি দেখো, একটা এই জায়গাতে এক্সট্রা জিনিস ছিল, সেটা হলো ভাব সম্প্রসারণ লেখা, এই জন্য এটাতে 5 মার্ক দেওয়া হয়েছে। একটা বিষয় খেয়াল করো, তুমি যদি 2023-24 এবং 2024-25-এর কথা, এটা 2024, এটা 2024-25-25-এর কথা খেয়াল করো, দেখবা হালকা একটু চেঞ্জ হয়েছে, মেজর কোনো চেঞ্জ হয়নি। হালকা চেঞ্জটা কোথায়? এইখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, 5টাতে 10 মার্ক দেওয়া হয়েছে। তার মানে যখন 10 মার্ক দেওয়া হইলো, আর তার লাস্ট ইয়ারে তুমি যদি প্রশ্নটা একটু খেয়াল করো, দেখো এইখানে কিন্তু এটাতে 5 মার্ক ছিল, তার মানে এখানে 5 মার্ক কমানো ছিল। হ্যাঁ, সেই জিনিসটা এই ইয়ারে এসে, লাস্ট ইয়ারে তোমাদের আগে সিনিয়ররা যারা পরীক্ষা দিছে, তাদের প্রশ্নটাতে জাস্ট হচ্ছে এক্সট্রা করে মার্কটা বৃদ্ধি করা হয়েছে, যাতে প্রশ্নের সংখ্যাটা কমানো যায়। হ্যাঁ, তো এই জায়গাতে তুমি যদি খেয়াল করো 2023-24-এরটা, দেখো এখানে 5টা প্রশ্ন ছিল 5 মার্ক, তারপরে একটা ভাগ সম্প্রসারণ লিখতে বলা হয়েছিল, এটাতেও 5 মার্ক ছিল। দেখো এই যে সারমর্ম একটা বিষয় আর অনুবাদ একটা বিষয়, এগুলা কিন্তু ঠিকই ছিল। তার মানে কেউ যদি প্রশ্ন প্যাটার্ন ধরে ধরে পড়ে, তাইলে সে কিন্তু পরীক্ষাতে গিয়ে সরাসরি কমল পাবে। তার মানে কি দেখো, এই 2023-24-এর প্রশ্নের সাথে 2024 আর 25-এর যে প্রশ্নের মিলটা, সেটা কোথায়? মিলটা হইলে এই যে উদ্দীপক থেকে একটা প্রশ্ন এটা চলে আসছে, তারপরে সারাংশ সারমর্ম লেখা, মোটামুটি সারমর্ম গুলাই বেশি আসে, সারমর্ম চলে আসছে, তারপরে দেখো বাংলা অনুবাদ। তার মানে এইটা হয়েছে 1 নম্বর, এইটা হচ্ছে 2 নম্বর, এইটা হচ্ছে 3 নম্বর। 24-25 সেখানে এইটা থেকে মার্ক শুধু 10 বেশি করে দেওয়া হয়েছে, এটাতে 5, এটাতে 5, সব ঠিক ছিল। তার মানে তুমি কিন্তু এখনই প্রেডিক্ট করতে পারতেছো যে তোমার আসলে কিভাবে প্রশ্ন হবে। তোমার যদি প্রশ্ন হয় এইভাবে, একটা এক্সট্রা প্রশ্ন তোমাকে দিতে পারে, অথবা যদি তোমাকে এক্সট্রা প্রশ্ন না দেয়, তাহলে তোমার এই স্টাইলে 3টা প্রশ্ন, 1, 3 এবং 4 এই জায়গা থেকে প্রশ্ন চলে আসবে। তার মানে বাংলার প্রশ্নটা তুমি 2টা প্রশ্ন দেখেই বুঝে গেলা। আগের গুলা দেখলেও তোমার, আরো পিছনের প্রশ্ন দেখলেও তখন তোমার আরো কনফিডেন্স বাড়বে। এটা গেল বাংলায়। এখন ইংরেজির ক্ষেত্রে দেখো, এই জায়গাতে কি আছে, ইংরেজি গ্রামারও, মানে ইংরেজি অংশের 20 মার্কের লিখিতর জন্য কি আছে, দেখো প্যারাগ্রাফ থেকে প্রশ্ন করা হয়েছে। লাস্ট ইয়ারে কি করা হয়েছিল, প্যারাগ্রাফ থেকে প্রশ্ন করা হয়েছিল, তার মানে প্যারাগ্রাফ মাস্ট তোমাদেরও আসবে। ওকে, তারপরে কি দেখো, এটাতে 10 মার্ক ছিল। এরপরে কি দেখো, এক্সপ্লেইন প্রভাব, মানে একটা প্রবাদ বাক্য বিশ্লেষণ করা, যেটা লাস্ট ইয়ারেও ছিল। তোমরা যদি একটু খেয়াল করো, লাস্ট ইয়ারেও আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম, হ্যাঁ, এই যে লাস্ট ইয়ারেও একটা ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, তো এই প্রশ্নটা কিন্তু চলে আসছিল। তো এইরকম করে কিন্তু তোমাদেরও ইজিলি এই বিষয়গুলো চলে আসবে। ওকে, তারপরে কি দেখো, সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ড, 5টা ওয়ার্ড থেকে তোমাকে সেন্টেন্স মেক করে দেখাইতে হবে, যে জিনিসটা লাস্ট ইয়ারে চলে আসছিল। তার মানে আমরা যদি খেয়াল করি, 2024-25-এর প্রশ্নের স্টাইলের সাথে 2023-24-এর প্রশ্নের প্যাটার্ন হুবহু মিলে যায় ইংরেজির ক্ষেত্রে। তার মানে ইংরেজির ক্ষেত্রে তোমাদেরও এরকম চেঞ্জেস আসবে না। আর শুধু বাংলার ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ বলা যায় না, শুধুমাত্র সুবিধা করে দেওয়া হয়েছে। কারণ তুমি যদি 4টা প্রশ্নের অ্যান্সার করতে যাইতা, তাইলে কিন্তু টাইম একটু বেশি কনজিউম করতা, এই জন্য 3টা প্রশ্নের একটা ভারসাম্য রাখা হয়েছে। তো আমি যদি তোমাকে শর্টকাট বলে দিই যে এই বছর কেমন হবে, এই ফুল প্যাটার্ন যেটা 2024-25 সালে এসে গেছে, এই প্যাটার্নে তোমাদের লিখিত আসবে। এখন তুমি আগের প্রশ্নগুলোও যদি দেখো, তাইলে তোমার কনফিডেন্স আরো বাড়বে। দেখো, এইটা হচ্ছে 2000, আমরা কি দেখলাম 23-24, তার মানে 2022-23 এই প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এখান থেকেও সেম সৃজনশীল টাইপের 5টা প্রশ্ন, তারপরে ওইগুলো থেকে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন করা হয়েছে, সারমর্ম। তারপরে এই জায়গাতে একটা নতুন স্টাইল ছিল, সেটা হলো কি বানান এবং ভাষাগত বিষয়কে তোমার জাজ করতে হচ্ছে, মানে ব্যাকরণিক বিষয় ইনক্লুড করা হয়েছিল। তার মানে কি দেখবো, হালকা কিছু এই জায়গাতে পরিবর্তন ছিল। এইটার থেকে মানে 2024-25 সালে বা 23-24 সালে এই জায়গাতে চেঞ্জটা হয়েছিল 2022-23-এর থেকে। তারপরে কি দেখো, ইংরেজিতে ব্যবহারগুলো কেমন ছিল, প্যারাগ্রাফ অবশ্যই ছিল। তারপরে কি দেখো, লাইন এক্সপ্লেনেশন, বা এটাকে ওই যে তুমি প্রভাব এক্সপ্লেনেশন, ওই একই বলতে পারো, এটা থেকে জাস্ট লাইন এক্সপ্লেনেশন থেকে ওটা প্রভাব এক্সপ্লেনেশন হয়ে গেছে। তারপরে কি দেখো, সেন্টেন্স মেকিং, তার মানে ইংরেজিটা মোটামুটি বলাই যায় সব ঠিকঠাক ছিল, শুধু বাংলাতে একটা বিষয়ে চেঞ্জ ঘটে গেছিল
22-23-এর সাথে। এখন যদি আমরা দেখি 2021 আর 22-এর প্রশ্নের সাথে 2024-25 বা আগের প্রশ্নগুলো কি মিলছিল। দেখো এই যে সৃজনশীল টাইপের 5টা প্রশ্ন, উদ্দীপক থেকে প্রশ্ন, ওকে। তারপরে কি দেখো সারমর্ম, তারপরে এই যে এই জায়গাতে 3 নম্বরটা ব্যাকরণ থেকে প্রশ্ন করা হইতো, হ্যাঁ। ব্যাকরণিক যে বিষয়গুলো আছে ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো করা হইতো, যেটা এখন এসে চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি দেখো প্যারাগ্রাফ, পোয়েমের সামারি লেখা। আগে দেখো সামারি লেখা ছিল, কিন্তু এখন কি আসে তোমার একটা হচ্ছে যে কোনো কিছু এক্সপ্লেইন করতে বলে, হ্যাঁ। তো মোটামুটি ওই কি টাইপের জিনিসই তোমাদের এই জায়গা থেকে চলে আসবে। এরপরে কি দেখো সেন্টেন্স মেকিং ওয়ার্ড থেকে, তার মানে সেন্টেন্স মেকিং আর প্যারাগ্রাফ দেখো চেঞ্জ হচ্ছে না, আসতেইছে, হ্যাঁ। তো এটা গেছে 2021-22-এর। এখন দেখো 2020 আর 21-এর যদি আমরা প্রশ্নগুলো দেখি, দেখো কি ছিল, উদ্দীপক থেকে প্রশ্ন, ওকে, প্রতি বছরই আছে। সারাংশ, এটাও প্রতি বছরই আসে। তারপরে কি দেখো ভাষার অপপ্রয়োগ, মানে ওই ব্যাকরণের দিক থেকে এই জিনিসটা কিন্তু এখন রিসেন্ট টাইমে এসে চেঞ্জ হয়ে গেছে, মানে বাংলা ব্যাকরণ থেকে তোমার এই প্রশ্নগুলো আসছিল। ইংরেজিতে দেখো প্যারাগ্রাফ, তারপরে এইটা হচ্ছিল গ্রামার অংশ থেকে, হ্যাঁ, যে ফিল ইন দ্য গ্যাপ, এটা গ্রামার অংশ থেকে। তারপরে কি দেখো কমপ্লিটিং স্টোরি, 5টা সেন্টেন্স, মানে ওই যে এইখানে ছিল যে 5টা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড গুলা থেকে তোমাকে একটা স্টোরি বিল্ড আপ করে দেখাইতে হবে, মানে একটু ক্রিটিক্যাল ছিল। নর্মালি তুমি যখন ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করবে তখন সহজ হবে, বাট একটা স্টোরি তৈরি করা একটু কঠিন হয়ে যায়, যেটা এই টাইপের প্রশ্নে বা এই টাইমে এটা ছিল, ওকে। তারপরে আমরা যদি একটু দেখি 2000 কত 19-20, ঠিক আছে, মানে এইটা হচ্ছে তোমাদের মানে প্রথম যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা, ওইটার প্রশ্ন। দেখো এখানে কি ছিল, উদ্দীপক থেকে 4টা সৃজনশীল, উদ্ধৃতির ব্যাখ্যা, ওই সামারি লেখা টাইপেরই জিনিস। তারপরে এই দেখো বঙ্গানুবাদ, শব্দ থেকে বাক্য গঠন। এইটা কিন্তু প্রথমে দেখো বাংলা অংশে ছিল, পরবর্তীতে 2024-25-এ এসে ইংরেজি অংশে চলে আসছে। তারপরে কি দেখো এই জায়গাতে প্যারাগ্রাফ ছিল একটা লেখা, এটা কি ছিল 7ই মার্চ স্পিচ, হ্যাঁ, নর্মালি প্যারাগ্রাফ আসবে। তারপরে কি দেখো এইখানে ফিল ইন দ্য গ্যাপ, মানে গ্রামার টেস্ট দিছিল আর সেন্টেন্স মেকিং। তাইলে এইটা হচ্ছে 2019 থেকে 24-25 পর্যন্ত তোমরা দেখলা। তাইলে একটা কমন জিনিস তোমরা খেয়াল করছো কি, যে প্যারাগ্রাফ, তারপরে এই জায়গা থেকে সেন্টেন্স মেকিং, তারপরে এই জায়গা থেকে বঙ্গানুবাদ, তারপরে ওই যে উদ্দীপক থেকে প্রশ্ন। তার মানে অলরেডি 4টা কনফার্ম জিনিস আসবে। এখন তুমি কিভাবে প্রিপারেশন নিবা, তুমি যদি 2024-25 অর্থাৎ তুমি যদি এই প্রশ্নগুলাকেও জাস্ট হচ্ছে খেয়াল করো, এই যে এই প্যাটার্নটাকে, এই যে এই প্যাটার্নটা 2024-25-এর এবং 23-24-এর প্যাটার্নটা যদি তুমি ফলো করো, তাহলেই তোমার জন্য এনাফ, হ্যাঁ। আর যদি তুমি রিস্ক না নিতে চাও, তাইলে আর হয়তো বা 2টা একটা সবগুলা মেলায় তুমি খুঁজে পাবা এক্সট্রা টপিক পড়ার জন্য। সো ওগুলো শেষের 5 বা 7 দিন বা 10 দিন তুমি একটু দেখবা, কিন্তু তুমি প্যাটার্ন পড়বা 2024-25 এবং 23-24 এই প্যাটার্ন অনুসারে, তাইলেই দেখবা তোমার সুন্দর করে কমন চলে আসছে। এখন এই যে জিনিসগুলো তোমাদেরকে সুন্দর করে গোছায় দিলাম, এই বিষয়গুলোকে তুমি যদি ফলো করতে পারো, তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। এখন আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যাচটাতে বেসিক্যালি আমরা এই জিনিসগুলোকে ফোকাস করেই তোমাদেরকে পড়াবো, মানে আমাদের পড়াটা থাকবে একটু আলাদাভাবে, হ্যাঁ। যে তোমাকে আমরা একটা নির্দিষ্ট স্টাইলে পড়াবো, যেমন ধরো আমরা আমাদের এক্সাম সার্ভিসটা দিয়ে তোমাদেরকে অন্যদের থেকে বেটার সার্ভিস দেই। কেমনে, যে ধরো তোমার যেদিন যে টপিকটা পড়তেছো ওই টপিকের উপর নিজের ইচ্ছা মতো তুমি পরীক্ষা দিতে পারতেছো আমাদের নিজস্ব ওয়েবসাইটে। দেখো ব্যাপারটা কি রকম, ধরো তোমাকে আমি এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটাতে আসার পরে তুমি লগ ইনে ক্লিক দিয়ে গুগল দিয়ে সরাসরি লগ ইন করতে পারবা, হ্যাঁ। এইখানে আসলে দেখবে একটা মক পরীক্ষা নামে একটা অপশন আছে, এটাতে যদি তুমি ক্লিক দাও, এইখানে তোমার সাবজেক্ট গুলো চলে আসবে। যেমন ধরো ধরো তুমি ইংরেজি গ্রামার পড়ছো, তারপরে বাংলাদেশ সাধারণ জ্ঞান পড়ছো, তারপরে ধরো বাংলা ব্যাকরণ পড়ছো, পড়ার পরে এখানে ক্লিক দিবা। এরপরে এখন এই যে সাবজেক্ট গুলো সিলেক্ট করলা, এগুলো থেকে কোন টপিকে তুমি পরীক্ষা দিতে চাও সেই টপিক গুলা তুমি সিলেক্ট করবে এখানে নিজের ইচ্ছা মতো, হ্যাঁ। এক বা একাধিক মানে সাবজেক্ট এবং এক বা একাধিক টপিক তুমি এভাবে সিলেক্ট করবা। করার পরে তুমি কতগুলা প্রশ্নে পরীক্ষা দিতে চাও সেই প্রশ্নের সংখ্যাটা এখানে দিবা। এখানে 1 থেকে 50 পর্যন্ত তুমি যা ইনপুট দিতে পারো। দেওয়ার পরে এখানে ক্লিক দিলে দেখো তোমার ইচ্ছা মতো তোমার কাস্টমাইজলি এই দেখো জিকে, তারপরে বাংলা, ইংরেজি সবকিছু প্রশ্ন সুন্দর করে করে চলে আসছে। তো এই লেভেলের সার্ভিসটা আমাদের রেগুলার ডেইলি এক্সাম বেস থাকে, এবং এইখানে প্রশ্ন আছে প্রায় 3.5 লাখের মতো এই ওয়েবসাইটে, যেগুলো তোমাদের বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে তৈরি করা। সো এই সার্ভিসগুলো তোমরা পাওয়া। পাশাপাশি দেখো এখানে এক্সট্রা কি কি সুবিধা পাওয়া, প্রশ্ন ব্যাংক লিখিত টেস্টের জন্য আলাদা আমাদের এই ওয়েবসাইটে ডেডিকেটেডলি তোমাদের পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, যেটা ঢাবির জন্য একদম পারফেক্ট। মানে ওই যে আমরা যে অ্যানালাইসিসটা দেখালাম ওই অনুসারে তোমাকে আমরা লিখিত পরীক্ষাগুলোও নিব। সো এইভাবে সুন্দর করে সবকিছু এখানে দেওয়া যায়। এইখানে এক্সাম ব্যাচের মধ্যে আমরা তোমাদের ডেইলি যে টপিকগুলো পড়াই সেই টপিকের উপরে আলাদা করে আমরা প্রশ্ন সেট করে পরীক্ষা নিব। তার মানে দেখো কত টাইপের পরীক্ষা তুমি দিতে পারবা, এরকম রেগুলার পরীক্ষা এবং সুন্দর করে ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে আমাদের ব্যাচটাতে সুন্দর করে পড়ায় থাকবো। এবং
তো এইখানে দেখো আমরা তোমাদের কি কি অ্যাকচুয়ালি জিনিসগুলো নিব। ক্লাসগুলো তোমাদের জুম এবং ফেসবুক দুইটাতেই হবে। হ্যাঁ, কেউ যদি চাও শুধু জুমে ক্লাস করবা নো প্রবলেম, কেউ যদি চাও ফেসবুকে ক্লাস করবা নো প্রবলেম। এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে আমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইট দেখালাম এটাতে। সো এইরকম করে সবকিছু জিনিস তোমাদের গোছালো ভাবে থাকবে ওয়েবসাইটে। ক্লাসগুলো মিস নিলে তুমি সুন্দর করে করতে পারবা। আর এইখানে দেখো টোটাল ক্লাস কি, বাংলা ইংরেজি জিকে 70টা লাইভ ক্লাস হবে, লিখিতর জন্য 10টা ক্লাস হবে আলাদাভাবে, সেটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 10টা করে আমরা ক্লাস নেবো। বাংলা ইংরেজির এরকম 10-20টা ক্লাস নিব। তো ক্লাসগুলো খুবই সুন্দর কম্প্যাক্ট হবে। তারপরে পরীক্ষার সংখ্যা থাকবে দেখো 120টা। এটা আমরা নর্মালি হিসাব দিছি, এর থেকে অনেক বেশি তোমরা চাইলে পরীক্ষা দিতে পারবা, কারণ আমাদের ওয়েবসাইট কাস্টমাইজলি নিজের ইচ্ছা মতো এখানে তুমি কাস্টমাইজ পরীক্ষা নিতে পারো। তো এই রকমের সুবিধা তোমরা আমাদের ব্যাচে পাবা। তো তোমাদের এই ব্যাচটা আমরা শুরু করবো হচ্ছে 15ই আগস্ট 2025 থেকে, এবং এটা ফ্রি। এখন যদি তুমি ভর্তি হও মাত্র 2000 টাকা। ওকে, তোমরা যদি ভর্তি হইতে চাও এই যে এই নাম্বারটা, এটাতে একটা স্ক্রিনশট নিয়ে কল দিতে পারো, অথবা এইটা আমাদের হচ্ছে মানে নগদ অথবা বিকাশ নাম্বার আছে, টাকা পাঠিয়ে তুমি হোয়াটসঅ্যাপে নক দিলে বা কল দিলেও আমরা তোমাদের আমাদের ডেডিকেটেড যে গ্রুপগুলো আছে ওগুলাতে অ্যাড করে নিব। হ্যাঁ, সো তুমি চাইলে একটা ডিসিশন নিতে পারো এবং ঢাবির যে জার্নি আছে এটা তুমি একদম ফিল আপ করতে পারো আমাদের মাধ্যমে।